cell cycle. So we all know that every living organisms has important characteristics, that is continuity of life. That means প্রত্যেকটি অর্গানিজমের তার লাইফটা কন্টিনিউয়েশনে রাখার জন্য কি করতে হয়, রিপ্রোডাকশন করতে হয়। এবং রিপ্রোডাকশন মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিভিং অর্গানিজমস টোটালি ডিপেন্ডস অন গ্রোথ অ্যান্ড ডিভিশন অফ সেলস। আমরা সেল সম্পর্কে জানি যে আমরা জানি একটা সেল অনেকগুলো সেল প্রোডাকশন করে এবং তার ফলে একটা মাল্টি সেলুলার অর্গানিজমস তৈরি হয়। তাই প্রত্যেকটা অর্গানিজম রিপ্রোডাকশনের মাধ্যমে এবং তার সাথে সাথে প্রত্যেকটা বডির প্রত্যেকটা সেল গ্রোথ এবং ডিভিশন করে কোনো একটি অর্গানিজমের অল ওভার গ্রোথ আর ডেভেলপমেন্ট করতে হেল্প করে। তো এই সেল সেই জন্য কতগুলো সিকোয়েন্স অফ ইভেন্টসের মধ্যে দিয়ে যেতে হয় যাতে সে ফাইনালি একটা নতুন সেল প্রোডাকশন করতে পারে, দ্যাট ইজ সেল সাইকেল। সো আমরা ডেফিনেশনটা দেখি যে ডিউরিং সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন some changes or some activities need to be performed in the cell. সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশনের সময় কতগুলো চেঞ্জেস এবং কতগুলো অ্যাক্টিভিটি সেলকে পারফর্ম করতে হয়। এই অল অ্যাক্টিভিটিস অ্যান্ড অল চেঞ্জেস আর কালেকটিভলি কল্ড সেল সাইকেল। অর এভাবেও বলা যেতে পারে যে দ্য সেল সাইকেল ইজ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, অনেকগুলো ইভেন্ট যেগুলো সিকোয়েন্সিয়ালি মানে পরপরই হবে, যার ফলে একটা সেল প্রথমে তার জিনোমকে ডুপ্লিকেট করবে, তারপরে সেলটা তার অল ওভার যত কিছু অর্গানেলিজ আছে এবং নিজে পুরো টোটালি নিউক্লিয়ার ভলিউম সমস্ত কিছুকে ইনক্রিজ করবে, গ্রো করবে এবং ফাইনালি সেলটা ডিভাইড করবে। এই যে সিকোয়েন্স অফ ইভেন্টস যার মাধ্যমে সেল নতুন সেল প্রোডাকশন করে, এটাকেই বলা হয় সেল সাইকেল। এবার আমরা দেখি এই সেল সাইকেল কি কি ফেজের মধ্যে দিয়ে কমপ্লিট হয়। সেল সাইকেল মেইনলি divided into two phases. Cell cycle mainly divided into two phases. One is interphase and second one is M phase. Again, interphase is divided into three subphases: G1 phase, S phase and G2 phase. And M phase is divided into four subphases. That is prophase, metaphase, anaphase and telophase. এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ এই চারটে সাব ফেজের মাধ্যমে এম ফেজ ফাইনালি সেলকে ডিভাইড করে। এবার আমরা ইন্টারফেজের প্রত্যেকটা সাব ফেজ G1, S এবং G2 প্রত্যেকটা সাব ফেজ সম্পর্কে দেখি যে এই ফেজগুলো বা এই দশাগুলোর মধ্যে কি কি ইভেন্ট হয়ে থাকে। এটা হলো সেল সাইকেলের একটা ডায়াগ্রাম, যার মাধ্যমে বোঝা যাবে যে পরপর কিভাবে এই দশাগুলো পুরোপুরি সম্পন্ন হয় এবং ফাইনালি সেলটা ডিভাইড হয়। প্রথম যে ইন্টারফেজের ফার্স্ট যে সাবফেজটা সেটা হলো G1 ফেজ। হিউম্যান সেলের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি একটা সেল ডিভাইড হতে পুরোপুরি টাইম নেয় 24 আওয়ার্স। তো প্রত্যেকটা সাব ফেজের নিজস্ব কিছু সময় লাগে। G1 ফেজের যে টাইমিং পিরিয়ডটা দ্যাট ইজ 11 আওয়ার্স। G1 ফেজ কমপ্লিট হবার পরে যখন সেল এস ফেজে এন্টার করে, সেখানে এস ফেজের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেটলি 8 আওয়ার্স টাইম লাগে। তারপরে এস ফেজ থেকে যখন সেল G2 ফেজে এন্টার করে, সেখানে 4 আওয়ার্স টাইম লাগে এবং ফাইনালি যখন সেল ডিভিশন ফেজে এন্টার করে, সেখানে এম ফেজে সেলের পুরো টোটাল ডিভিশন করতে টাইম লাগে 1 আওয়ার। তো অল ওভার অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ার্স টাইম প্রয়োজন হয় হিউম্যান সেলের একটা সেল থেকে আরেকটা সেল প্রোডাকশন করতে। ওকে, এবার প্রত্যেকটা সেল এর আমরা দেখি কি কি ইভেন্টে
ঘটে। ফার্স্ট হলো ইন্টারফেস। ইন্টারফেস, ইট ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য এন্ড অফ ওয়ান সেল ডিভিশন টু দ্য বিগিনিং অফ নেক্সট সেল ডিভিশন। তার মানে ইন্টারফেস হলো এখান থেকে শুরু হচ্ছে এবং পুরো এস অ্যান্ড G2 পুরোটা কমপ্লিট হয়ে এখানে গিয়ে ইন্টারফেসটা শেষ হচ্ছে। এই টোটালটা হলো ইন্টারফেস। তার মানে বলা যেতে পারে ইট ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য এন্ড অফ ওয়ান সেল ডিভিশন টু দ্য বিগিনিং অফ নেক্সট সেল ডিভিশন। একটা সেল ডিভিশনের শেষ হয়ে গিয়ে আরেকটা সেল ডিভিশন শুরু হওয়ার যে ইন্টারমিডিয়েট যে পিরিয়ডটা চলে সেটাই হলো ইন্টারফেস। It is also called intermitosis. But previously একে আমরা রেস্টিং ফেজ বলে মনে করতাম, কারণ এমনি দেখলে মনে হয় যেন এখানে কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় না, কোনো অ্যাপারেন্ট অ্যাক্টিভিটি দেখা যায় না, যেটা সেল ডিভিশনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একটা সেল আস্তে আস্তে ডিভাইড হয়ে দুটো থেকে বা চারটে সেল প্রোডাকশন করছে। কিন্তু এই ইন্টারফেস দশাটাতে কোনো রকম এমন কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেত না বলে একসময় এটাকে রেস্টিং ফেজ বলে মনে করা হতো। বাট পরবর্তীকালে দেখা গেছে ইট ইজ অ্যাকচুয়ালি হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ অর এনার্জি ফেজ। মানে এই ইন্টারফেজ, এই দশাটা যদি না থাকতো তাহলে সেল নিজেকে প্রিপেয়ারই করতে পারতো না এবং তার ফলে সেল নতুন সেল প্রোডাকশনটা ঠিকঠাকভাবে করতে পারতো না। তো সেই কারণে এই ইন্টারফেসটাকে বলা হয় হাইলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ, in which cell prepares itself for cell division. Cell prepares itself in which cell prepares itself for next cell division. ভালো করে যাতে পরের সেল ডিভিশনটা হয় তার জন্য এই ইন্টারফেজে সেলটা নিজেকে পুরোপুরিভাবে রেডি করে। সো ইট ইজ অলসো কল্ড প্রিপারেটরি ফেজ। On the basis of different synthetic activities, these phases subdivided into 3 subphases. তিনটে সাবফেজে একে ডিভাইড করা হয়েছে কি কি অ্যাক্টিভিটি হয় তার উপর ডিপেন্ড করে। প্রথমে যে সাবফেজ, দ্যাট ইজ G1 phase. G1 phase is the period between M phase and initiation of DNA replication. G1 এর পরেই S phase আসে, কারণ S phase এ DNA replication শুরু হয়। তো S phase বা DNA replication ফেজের এবং M phase তার মিডিয়াম যে পিরিয়ডটা, মধ্যবর্তী যে দশাটা থাকে সেটাকেই বলা হচ্ছে G1 phase. যদি আমরা এই ডায়াগ্রামটাকে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো যে এইটা, এই যে ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন যেটা এস ফেজে হবে, এই এস ফেজ আর তার আগে সেলটা যে এম ফেজের মধ্যে দিয়ে গিয়েছিল, এই এম ফেজ আর এস ফেজের মধ্যে যে দশাটা দেখা যায় সেটা হলো G1 phase. The following activities occur in this subphase. First of all, pooling of amino acids for protein synthesis, specifically for histone protein synthesis. Histone protein, it is an important protein for chromosome, actually chromatin formation as well as chromosome formation. So that এই হিস্টোন প্রোটিন তৈরি করার জন্য যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড লাগবে, এই G1 ফেজে সেই অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এবং অন্যান্য আরও প্রোটিন সিনথেসিস এই G1 ফেজে দেখা যায়। পুলিং অফ নিউক্লিওটাইডস ফর ডিএনএ অ্যান্ড আরএনএ সিনথেসিস। ডিএনএ সিনথেসিস, আরএনএ তৈরি হবে, ডিএনএ তৈরি হবে, এর জন্য নিউক্লিওটাইডও প্রচুর পরিমাণে G1 ফেজে লক্ষ্য করা যায়। সিনথেসিস অফ এনজাইমস ফর রেপ্লিকেশন অফ ডিএনএ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এখানে এই G1 ফেজের পরেই এস ফেজ যেহেতু আসছে, তাহলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে। তো এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে ইম্পর্টেন্ট এনজাইমগুলো দরকার, ইট ইজ এ প্রোটিন। তো এই এনজাইমগুলো সিনথেসিসও G1 ফেজে অবশ্যই দরকার। যদি ঠিকমতো সিনথেসিস এনজাইমগুলো না হয় তাহলে এস ফেজে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন ঠিকঠাকভাবে হবে না। তাই G1 ফেজে রেপ্লিকেশনের জন্য এনজাইমের সিনথেসিস হয়ে থাকে।
সেল অর্গানিলিজ ইনক্রিজ ইন নাম্বার, যে সেলটা থেকে নতুন সেল প্রোডাকশন হবে সেই সেলটাকে তার নিজের মধ্যে থাকা সেল অর্গানিলিগুলোকে ইনক্রিজ করতে হয় নাম্বারে, যাতে নতুন সেলে সে সেল অর্গানিগুলো প্রোভাইড করতে পারে। তো G1 ফেজে অসংখ্য সেল অর্গানিলিগুলোর নাম্বার ইনক্রিজ হয়। এই হলো G1 ফেজের কিছু অ্যাক্টিভিটিস যেগুলো লক্ষ্য করা যায়। নেক্সট এস ফেজ। আচ্ছা, নর্মালি G1 ফেজ ইজ দ্য লংগেস্ট ফেজ, কারণ একটু আগেই আমরা দেখলাম যে অ্যাপ্রক্সিমেটলি হিউম্যান সেলের 24 আওয়ার্স টাইম লাগছে, তার মধ্যে G1 ফেজ 11 আওয়ার্স ধরে G1 ফেজের অ্যাক্টিভিটিগুলো চলে। কিন্তু কিছু ডিউরেশনে ভ্যারি দেখা যায়, ডিউরেশন ভ্যারিজ অ্যামং ডিফারেন্ট সেলস। কি দেখা যায়? লক্ষ্য করা গেছে যে ইট ইজ লঙ্গার ফর সেলস দ্যাট ডিভাইড ইনফ্রিকুয়েন্টলি, মানে যে সেলগুলো বডির মধ্যে, যে সমস্ত সেলগুলোকে খুব প্রয়োজনে মাঝে মাঝে ডিভাইড করতে হয়, যেখানে খুব এমন না যে তাকে সব সময় ডিভিশনে থাকতে হবে, খুব কুইকলি ডিভাইড করে নতুন সেল প্রোডাকশন করতে হবে, এমন কোনো কাজের মধ্যে যে সেলগুলো নেই, তারা আস্তে ধীরে ডিভাইড হয়। তো সেই ক্ষেত্রে G1 ফেজটা যদি লং হয় তাহলে কোনো প্রবলেম থাকে না, তাই সেই সমস্ত সেলের লঙ্গার G1 ফেজ নর্মালি দেখা যায়। আর যে সমস্ত সেলকে বারবার সেল ডিভিশন করতে হচ্ছে, অসংখ্য সেল প্রোডাকশন করতে হচ্ছে, তাহলে সেইখানে G1 ফেজ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হতে অনেক টাইম লাগবে। সেই কারণে যে সমস্ত সেল ডিভিশনটা খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে সেক্ষেত্রে শর্টার G1 সেলের পিরিয়ডটা লক্ষ্য করা যায়। ওকে, next is S phase or synthetic phase. That means here something is synthesis. আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন এখানে অকার্স, ডিএনএ রেপ্লিকেশন হবে। তো ডিএনএ রেপ্লিকেশন হবে মানে কি, এখানে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সিনথেসিস হবে। দ্যাটস ওয়াই এই দশাটাকে বলা হয় সিনথেটিক ফেজ। নেক্সট পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিএনএ কন্টেন্ট ডাবলস, 1C to 2C for haploid cells and 2C to 4C for diploid cells. But the number of chromosome does not increase. DNA content double হচ্ছে, DNA এর অ্যামাউন্ট ডবল হচ্ছে, কিন্তু ক্রোমোজোমের নাম্বার কিন্তু যা থাকছে তাই থাকছে, কোনো রকম ইনক্রিজ হচ্ছে না, রিমেইনস কনস্ট্যান্ট। অ্যান্ড নেক্সট ইজ সিনথেসিস অফ হিস্টোনস প্রোটিনস, কারণ এস ফেজের পরে ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে, এরপরে আস্তে আস্তে সেলটা G2 ফেজ এবং ফাইনালি সেল ডিভিশনের এম ফেজে যখন এন্টার করবে তখন হিস্টোন প্রোটিন দরকার হবে ক্রোমাটিন ফরমেশনের জন্য। এই কারণে সিনথেসিস অফ হিস্টোন প্রোটিনস অকার্স ইন এস ফেজ। আমরা এই সেকেন্ড পয়েন্টটা একটু ইলাবোরেটলি দেখি যে ব্যাপারটা কিভাবে হয়। রেড কালার দিয়ে ডিএনএ কে মার্ক করা হয়েছে আর গ্রিন কালার দিয়ে ক্রোমোজোমকে এখানে মার্ক করা হয়েছে। এন মানে সেট অফ ক্রোমোজোম আর সি হলো গিয়ে ডিএনএ কন্টেন্ট ইন এ পার্টিকুলার সেল। আচ্ছা, এটা যদি আমরা একটা গ্যামেট ধরে রাখি, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এদের মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে। তো প্রথমে গ্যামেটের মধ্যে কি থাকে, হাফ অফ ক্রোমোজোম, মানে ওয়ান সেট অফ ক্রোমোজোম থাকে, তাহলে একটা একটা করে ক্রোমোজোম থাকে, ডিএনএ কন্টেন্ট থাকে সিঙ্গেল সিঙ্গেল, যেটাকে বলা হচ্ছে 1N and 1C। ফার্টিলাইজেশন হওয়ার পর যে সেলটা ফরমেশন হলো, প্রত্যেকটা গ্যামেট থেকে একটা একটা করে ডিএনএ এলো, তাহলে ডবল কন্টেন্ট হলো, তো 2C হলো। আর প্রত্যেকটা সেট এলো, তো দুটো সেট হলো, সেই ক্ষেত্রে ক্রোমোজোম হলো 2N, 2 সেটস অফ ক্রোমোজোমস। G1 ফেজে এই সেলটা এরকম ভাবে থাকে। কিন্তু এইখানে যে আমরা এখানে গ্রিন কালার দিয়ে ক্রোমোজোমগুলোকে দেখিয়েছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ক্রোমোজোম, কিন্তু তার মধ্যে each pair of sister chromatid counted as single chromosome. In this phase, in this G1 phase, each pair of sister chromatid counted as single chromosome. মানে একটা সিঙ্গেল ক্রোমোজোমের মধ্যে একজোড়া সিস্টার ক্রোমাটিড থাকে, এবং এই একজোড়া সিস্টার ক্রোমাটিডকে এখানে স্পষ্টভাবে দুটো আলাদা সিস্টার ক্রোমাটিডকে অত ভালোভাবে লক্ষ্য করা যায় না, তাই একটা সিঙ্গেল ক্রোমোজোম হিসাবে একে ধরা হয়। যখন এই সেলটা G1 থেকে এস ফেজে এলো, তখন সেলটার ডিএনএ রেপ্লিকেশন হলো,
তাহলে এই যে দুটো ডিএনএ ছিল, সেখান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে ডিএনএ হয়ে ডিএনএ তৈরি হলো, ডিএনএ সিনথেসিস হলো। তাই জন্য 2C ছিল ডিএনএ কন্টেন্ট, এস ফেজে গিয়ে সেখানে ডিএনএ কন্টেন্ট ডবল হয়ে গেল। আর এটা কি, এটা একটা ডিপ্লয়েড সেলস, বিকজ হ্যাপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড গ্যামেট একসাথে ফার্টিলাইজেশনের পরে ডিপ্লয়েড সেল প্রোডাকশন করেছে। তাই সেই ক্ষেত্রে 2C থেকে আফটার সিনথেসিস অর আফটার ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ কন্টেন্ট বিকাম doubles 4C. But remember, the number of chromosome remains constant. এখানে ক্রোমোজোম নাম্বার কিন্তু কনস্ট্যান্ট আছে। ব্যাপারটা কি হচ্ছে, এই ক্ষেত্রে ডিএনএ মলিকিউল is copied, ডিএনএ মলিকিউলটা জাস্ট কপি হয়েছে, and two molecules are known as chromatids. বিফোর ডিএনএ রেপ্লিকেশন একটা ক্রোমোজোমের মধ্যে একটাই ডিএনএ মলিকিউল ছিল। ডিএনএ রেপ্লিকেশনের পরে ডিএনএ মলিকিউলটা কপি হয়েছে, দুটো দুটো প্রত্যেকটা থেকে একটা করে ডিএনএ ফরমেশন হয়েছে। তো এই যে ডিএনএ মলিকিউল কপি হলো, এই দুটো মলিকিউল একত্রে একসাথে তৈরি করেছে এক একটা ক্রোমাটিড। তো সেই কারণেই আরও আরেকটা জিনিস আমরা দেখলাম যে এই ক্ষেত্রে সিঙ্গেল ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে একত্রে দেখা যাচ্ছিল না, দুটো ক্রোমাটিডকে একটা সিঙ্গেল ক্রোমোজোম হিসাবেই কাউন্ট করা হচ্ছিল। বাট এখানে ওই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার রিজিয়নটা ছাড়া বাকি লম্বালম্বিভাবে কি হয়েছে, দুটো সেপারেট হয়ে গেছে। তার ফলে দুটো ক্রোমাটিডকে লক্ষ্য করা গেছে। তার মানে তো ক্রোমোজোম নাম্বার কখনো ইনক্রিজ হয়নি, জাস্ট তার দুটো সিস্টার ক্রোমাটিডকে আমরা লক্ষ্য করতে পারছি, তাই জন্য ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তো ডিএনএ মলিকিউল কপি হয় এবং সেই ডিএনএ মলিকিউল থেকে আরেকটা যে ডিএনএ মলিকিউল কপি হলো সেইটাই আরেকটা ক্রোমাটিড ফর্মেশন করে ফেলে, তাই জন্য ক্রোমাটিডগুলোকে সেপারেটভাবে লক্ষ্য করা যায়। G2 ফেজে এই সেলটাই চলে আসে, তাতেও সেম 2N ক্রোমোজোম নাম্বার থাকে আর ডিএনএ কন্টেন্ট 4C থাকে। এরপরে যখন এই সেলটা মাইটোসিস করবে, তখন দুটো সেল ডিভাইড করে দুটো সেল তৈরি করবে, তখন কি আমরা দেখতে পাবো যে G2 থেকে প্রত্যেকটা সেলে প্রত্যেকটা সেল হাফ অফ ডিএনএ নিয়ে নিচ্ছে অ্যান্ড প্রত্যেকটা সিস্টার ক্রোমাটিডের জোড়া থেকে একটা করে সিস্টার ক্রোমাটিড চলে আসছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে যেখানে ক্রোমোজোম নাম্বার সেম থাকে, তো সেই ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার সেমই থাকবে, কারণ এই নতুন যে ডিএনএ ফর্মেশনটা হলো সেই ডিএনএটাই আবারও একটা ক্রোমোজোম তৈরি করবে, মানে ক্রোমাটিড ফর্মেশন করবে। তাহলে সেই ক্ষেত্রে এই ক্রোমোজোমটা তো ছিলই, আরেকটা ক্রোমোজোমও তৈরি হয়ে যাবে। তাহলে ডিএনএ কন্টেন্ট সেমই থাকছে এবং ক্রোমোজোমটা সেমই থাকছে, কিন্তু ডিএনএ কন্টেন্টটা হাফ হয়ে যাচ্ছে। তাহলে মাইটোসিসের ফলে 2C হয়ে যাবে, এটা 2C হবে, কারণ হাফ হাফ হয়ে চলে গেছে 2C, ডিএনএ কন্টেন্ট হাফ হয়ে যাচ্ছে, কারণ হাফ অফ ডিএনএ প্রত্যেকটা সেল রিসিভ করছে। আর ওয়ান অফ ইচ পেয়ার অফ সিস্টার ক্রোমাটিড, ইচ পেয়ার অফ সিস্টার ক্রোমাটিড, প্রত্যেক জোড়া সিস্টার ক্রোমাটিডের মধ্যে থেকে এক জোড়া করে প্রত্যেকটা সেল নিচ্ছে, তাই জন্য এর কন্টেন্ট হয়ে যাবে 2N।
আর এটা তো আমরা জানি যে মাইটোসিস কি হয়ে যায়, এটা সমবিভাজন বলা হয়, যে ক্রোমোজোম নাম্বার সেম থাকে প্রত্যেকটা সেল, একটা সেল থেকে আরেকটা দুটো সেল যখন প্রোডাকশন হয় প্রত্যেকটা সেলে ক্রোমোজোম নাম্বার সেম থাকে। এই হলো গিয়ে এই সেকেন্ড পয়েন্টটার ইলাবোরেশন ফর্ম। নেক্সট ইজ G2 ফেজ। G2 ফেজে গিয়ে লক্ষ্য করা যায় যে সেল আফটার রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, সেলের মধ্যে নিউক্লিয়ার ভলিউম ইনক্রিজ হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে স্পিন্ডেল প্রোটিনস দ্যাট ইজ টিউবিউলিন প্রোটিনের সিনথেসিস হয়। কারণ এর পরেই সেলটা যখন ডিভিশনে যাবে, সেল ডিভিশনে যাবে, তখন স্পিন্ডেল ফাইবার ফর্মেশনের জন্য এই টিউবিউলিন প্রোটিন খুব ইম্পর্টেন্ট, কারণ এই টিউবিউলিন প্রোটিন ফর্মেশন করবে কি মাইক্রোটিউবিউল আর মাইটোটিক অ্যাপারেটাস প্রোটিনস। এই মাইটোটিক অ্যাপারেটাস প্রোটিনস কি, এ মাইক্রোটিউবিউল বেসড structure that is responsible for chromosome segregation during cell division. মাইটোটিক অ্যাপারেটাস প্রোটিনস হলো একটা মাইক্রোটিউবিউল বেস স্ট্রাকচার, অসংখ্য স্ট্রাকচার, অনেকগুলো মলিকিউল একসাথে কি করে, কাজ করে এমনভাবে যাতে সেল ডিভিশনের সময় ক্রোমোজোমগুলো দুটো পোলের দিকে মুভমেন্ট করে এবং ক্রোমোজোমের সেগ্রিগেশন হয়। এই মাইটোটিক অ্যাপারেটাস প্রোটিনস অ্যান্ড স্পিন্ডেল ফাইবার ফর্মেশনের জন্য যে টিউবিউলিন প্রোটিনস, এই সিনথেসিসটা কিন্তু G2 ফেজে হয়। এছাড়া ফর্মেশন অফ আরএনএস অ্যান্ড প্রোটিনস দ্যাট আর রিকোয়ার্ড ফর মাল্টিপ্লিকেশন অফ সেল অর্গানেলিস, একটা সেল অর্গানেলি যে আছে তার থেকে আরও সেল অর্গানেলি মাল্টিপ্লাই হওয়ার জন্য যে প্রোটিনস আরএনএ দরকার, সেগুলো সিনথেসিস হয়। 2 সেন্ট্রোজোমস হ্যাভ ফর্মড বাই ডুপ্লিকেশন অফ সিঙ্গল সেন্ট্রোজোম। একটা সিঙ্গল সেন্ট্রোজোম ছিল, সেখান থেকে দুটো সেন্ট্রোজোম ফর্মেশন হয়। একটা সিঙ্গল সেন্ট্রোজোম ছিল একটা সেলের মধ্যে, সেখান থেকে কি হয়, এই সেন্ট্রোজোমটা ডিভিশন হয়ে যায়, সেন্ট্রিওল আর সেন্ট্রোজোম যাই বলে থাকি না কেন, ডিভিশন হয়ে দুটো পোলের দিকে চলে যেতে শুরু করে, আস্তে আস্তে ফাইনালি সে দুটো পোলে চলে যায়, দুটো সেন্ট্রোজোম, যাতে করে স্পিন্ডল ফাইবার ফর্মেশন করতে পারে। অ্যান্ড ড্যামেজ ডিএনএ ইজ রিপেয়ার্ড ইন দিস G2 ফেজ। এস ফেজে যে ডিএনএ রেপ্লিকেশন হলো, সেই রেপ্লিকেশনটা যদি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে বা ডিএনএটা ঠিকমতো রেপ্লিকেট না করতে পারে, তার নতুন যে স্ট্র্যান্ডটা ফর্মেশন হলো, সেই রেপ্লিকেশনের পরে যদি রিপেয়ারের প্রয়োজন হয়, সেই রিপেয়ারটা হয় এই G2 ফেজে। আচ্ছা, নেক্সট ইজ G0 ফেজ। G1 S G2 এই তিনটে হলো আমাদের ইন্টারফেজের মধ্যে পড়ছে, ইটস ওকে। কিন্তু এই G0 ফেজটা কি, কিছু কিছু সেল আছে যারা হঠাৎ করেই G1 ফেজে অল ওভার সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আর এস ফেজে এন্টার করে না। তো সেই ক্ষেত্রে তারা কি হয়, এমন একটা ফেজে চলে যায় যে সেখানে গিয়ে আর তারা কখনোই সেল ডিভিশন করবে না, কখনোই আর তারা নিজেকে প্রিপেয়ার করে না। দ্যাট ফেজ ইজ কল্ড G0 ফেজ। G0 ফেজ অলসো নোন এজ রেস্টিং ফেজ, মানে এই ফেজে সেল নিজেকে রেস্ট অবস্থায় রেখে দেয়। ইট ইজ দ্য পিরিয়ড অফ দ্য সেল সাইকেল ডিউরিং হুইচ দ্য সেল ইজ নাইদার ডিভাইডিং নর প্রিপেয়ারিং টু ডিভাইড। ডিভাইডও করে না, আবার ডিভাইডের জন্য নিজেকে প্রিপেয়ারও করে না। আদারওয়াইজ ইট মে আন্ডারগো সেল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্পেশালাইজেশন। এর ফলে কি করে, নিজেকে ফাইনালি সেল নিজেকে একদম স্পেশালাইজ করে ডিফারেন্সিয়েট করে ওই ফেজে গিয়েই বসে থাকে। মানে সেই সেলটা কি বানাবে, সে ওই G1 ফেজেই নিজেকে বানিয়ে নিয়ে, যে সে নিউরন বানাক কি মাসল সেল বানাক, যেটাই বানাক, সে ফাইনালি সেই সেলটা ডিফারেন্সিয়েট হয়ে গিয়ে G0 ফেজে এন্টার করে যায়। এবার এখানে দুটো কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশন এখানে দেখা যায়। কিছু কিছু সেলকে দেখা যায় যে সেল ক্যান রি এন্টার, কিছু কিছু মানে মোস্ট অফ দ্য সেল ক্যান নট রি এন্টার দ্য সেল সাইকেল। তো আমরা দেখি আগে যে কোন সেল আছে যারা G0 ফেজে এন্টার করে, বাট কিছু কিছু কারণেও কখনো কখনো আবার G0 ফেজ থেকে ব্যাক করে সেল সাইকেলে এন্টার করে সেল ডিভিশন করছে। আচ্ছা, ইনঅ্যাক্টিভেশন অফ সেল সাইকেল অকার্স ইন দিস টাইপ অফ সেলস। এই ধরনের সেল যারা আবারও রিএন্টার করতে পারে সেল সাইকেলে, তাদের ক্ষেত্রে সেল সাইকেলটা হঠাৎ করে ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। কি কারণে ইনঅ্যাক্টিভেট হয়ে যায়? সো ইনঅ্যাক্টিভেশন অফ সেল সাইকেল অকার্স ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ মাইটোজেন্স অ্যান্ড এনার্জি রিচ কম্পাউন্ডস।
প্রত্যেকটা সেলকে সেল ডিভিশন করার জন্য তার ভেতরে ঠিকমতো নিউট্রিয়েন্টস দরকার, এনার্জি দরকার, এমন একটা প্রোটিনস দরকার যাতে সেলকে সে স্টিমুলেট করবে যে সে যাতে ডিভাইড করতে পারে। কিন্তু এই জিনিসগুলো যদি ঠিকমতো না থাকে পরিমাণে, তার নন অ্যাভেলেবিলিটি যদি দেখা যায়, তাহলে সেই সেলটা তো সেল সাইকেল এন্টার করতে পারে না। তো এই সমস্ত সেলের ক্ষেত্রে সেল সাইকেলে এন্টার না করার পেছনে এই একটা রিজন থাকে। এই পরিস্থিতিতে দেখা যায় সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ভেতরে সমস্ত অ্যাক্টিভিটি সে দেখাচ্ছে, কিন্তু সে গ্রো করছে না, বা ফাইনালি কোনো একটা সেলে গিয়ে সে ডিফারেন্সিয়েটও করছে না যে ফাইনাল ফেটটা তার কি হবে, সে কি ধরনের সেল বানাবে। কিন্তু এই সেল যদি বাইরে থেকে কোনো স্টিমুলেশন পায়, কোনো ধরনের এক্সট্রা সেলুলার সিগন্যাল পায়, তাহলে দেখা যায় এ আবারও সেল সাইকেলে রি এন্টার করতে পারে। কি কি হতে পারে এই ক্ষেত্রে এই সেলের? দেখা যায় যে সেলস ডিভাইড অকেশনালি, সব সময় নয়, যখন যখন প্রয়োজন পড়বে তখনই এই ধরনের সেলগুলো ডিভাইড করার জন্য সেল সাইকেলে রি এন্টার করবে। অকেশনালি টু রিপ্লেস cells due to injury. Due to some injury or cell death, কোনোভাবেই সেলের কোনো ইনজুরি হয়েছে, কোনো সেলের ডেথ হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই সেলটার প্রয়োজন মনে করে যে তাকে নতুন সেল ডিভিশন করে সেটাকে আবার রিপেয়ার করার জন্য। তো সেই ক্ষেত্রে এই ধরনের সেলগুলো অকেশনালি সেল সাইকেলে এন্টার করে। এক্সাম্পল কি কি হতে পারে? লিভার সেলস। লিভার সেলের ক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে পারি। অ্যান্ড স্কিন ফাইব্রোব্লাস্টস। and skin fibroblasts. ওকে, আর কিছু সেল আছে যারা কখনোই সেল সাইকেলে রিএন্টার করবে না। G1 ফেজ কমপ্লিট হয়ে যাবার পরে তাহলে G1 ফেজকে তারা ছেড়ে দেয়, মাঝখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসে, এসে গিয়ে গ্রো করে, সাইজে গ্রো করে, অ্যান্ড ফাইনালি ডিফারেন্সিয়েটেড হয়ে যায় অ্যান্ড পারমানেন্টলি উইথড্র সেল সাইকেল। এবং আর কখনোই তাদের এরকম ক্ষমতাই থাকে না যে তারা আরও প্রলিফারেট করে নতুন সেল তৈরি করবে। এই ধরনের সেলগুলো হয় কি? নার্ভ সেলস বা নিউরনস, মাসল সেলস। ওকে, আমরা প্রিভিয়াস স্লাইডে যাই। এখানে সেলস রিমেইন G0 ফেজ নর্মালি আর মাসল সেলস, নার্ভ সেলস অ্যান্ড আরবিসিস, এই তিনটে সেল যারা কখনোই আর সেল সাইকেলে রিএন্টার করে না। আচ্ছা, একটু আগে মাইটোজেন সম্পর্কে বললাম যে এমন একটা বায়োঅ্যাক্টিভ প্রোটিন অর পেপটাইড দ্যাট ইন্ডিউসেস এ সেল টু বিগিন সেল ডিভিশন অর এনহ্যান্সেস দ্য রেট অফ ডিভিশন। মানে এই মাইটোজেন যদি ঠিকমতো না থাকে তাহলে সেই ধরনের সেলগুলো টেম্পোরারিলি G0 ফেজে এন্টার করে, বসে থাকে কিছুক্ষণ রেস্টের জন্য, ঠিকমতো যখন আবার প্রপারলি তারা সেই প্রোটিনগুলোর স্টিমুলেশন পায় তখন তারা এগেইন সেল সাইকেলে এন্টার করে। সেই প্রোটিন বা পেপটাইড মলিকিউলগুলোকে মাইটোজেন বলা হয়। আচ্ছা, এরপরে ইন্টারফেজ আমাদের কমপ্লিট হলো এবং G0 ফেজটা আমরা বুঝলাম যে G1 ফেজ থেকে হঠাৎ করে মাঝখান থেকে G0 ফেজে কিছু সেল এন্টার করে যায় একদম পার্মানেন্টলি, আর কিছু সেল টেম্পোরারি। অ্যান্ড লাস্ট সেল সাইকেলের যে ফেজটা আমরা পড়ে থাকি সেটা হলো এম ফেজ। যখন সেলটা G1 এস G2 ফেজ কমপ্লিট করে ফাইনালি সেল ডিভিশন করতে যাবে, সেই সেল ডিভিশন ফেজটাকে বলা হয় এম ফেজ। তো ইট ইজ দ্য ফাইনাল ফেজ অফ সেল সাইকেল অর ফেজ অফ অ্যাকচুয়াল ডিভিশন। যত রকমের ডুপ্লিকেশন হলো, জিনোম ডুপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ ডুপ্লিকেশন, বা অর্গ্যানিলিগুলো নতুন নতুন ডুপ্লিকেশন হয়ে তৈরি হলো, সেই সমস্ত কিছুর সেপারেশন এম ফেজে গিয়ে দেখা যায়। স্টেজ অফ সেপারেশন
of duplicated components. M phase is consist of two subphases, ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। এই যে আমরা এম ফেজকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজে ফার্স্টে চারটে সাবফেজে ডিভাইড করেছিলাম, এই যে চারটে সাবফেজ অ্যাকচুয়ালি এরা ক্যারিওকাইনেসিসের মধ্যে পড়ে, প্রোফেজ, মেটাফেজ অ্যান্ড অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ and telophase. What is karyokinesis? Karyokinesis is actually the division of nucleus. Karyon means nucleus. So karyokinesis is the division of nucleus. এই চারটে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ, এই 4 সাবফেজেসের মধ্যে দিয়ে ক্যারিওকাইনেসিস ফেজটা কমপ্লিট হয় অ্যান্ড ফাইনালি ডটার ক্রোমোজোমগুলো সেপারেশন হয়ে দুটো নিউক্লিয়াস ফর্মেশন করে। দুটো নিউক্লিয়াস ফর্মেশন হওয়ার পরে ফাইনালি সেলটা তার সাইটোপ্লাজমকে ডিভিশন করে দিয়ে সাইটোকাইনেসিস কমপ্লিট করে এবং এম ফেজটা কমপ্লিট হয়। অ্যান্ড ইট অলসো ইনভলভস অর্ডারলি ডিস্ট্রিবিউশন অফ সেল অর্গানেলিস টু দ্য ডটার সেলস। একটা সেল থেকে সেল সাইকেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে ডটার সেলসগুলোর প্রোডাকশন হয়, প্রত্যেকটা ডটার সেলে যাতে সঠিকভাবে সেল অর্গানেলিগুলো ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হয়, অর্ডারলি ম্যানারে ডিস্ট্রিবিউশন হয়, কোনোটা কম বেশি না হয়, সেটাও এই এম ফেজে হয়ে থাকে। তো আমরা আজকে সেল সাইকেলের প্রত্যেকটা ফেজ সম্পর্কে দেখলাম এবং প্রত্যেকটা ফেজে কি 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 ইভেন্ট হয় সেটা দেখলাম এবং ফাইনালি সেল ডিভিশন দেখলাম। নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে আমি এই এম ফেজটার পুরো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কীভাবে হয়ে থাকে সেটা সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।